জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের অস্থায়ী বিধানে অন্তর্ভুক্তের মত বিএনপির। সংবিধানেই ঘোষণাপত্র রাখার দাবি এনসিপি। কোন নির্বাচনেই ইভিএম নয়, প্রবাসী ভোট পোস্টাল ব্যালটে জানালো ইসি। দুটি দল একই প্রতীক চাওয়ায় বরাদ্দ হয়নি শাপলা। জুলাই গণহত্যার দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। হত্যার নির্দেশ সহ 5 অভিযোগে 3 জনের বিচার শুরু। এসএসসিতে কমেছে পাশের হারও জিপিএ-5। একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠান 134টি। ওভারমার্কিং হয়নি দাবি শিক্ষা বোর্ডের। এবং ফেনীতে 150 গ্রাম প্লাবিত, পানিবন্দী 1.5 লাখের বেশি মানুষ। রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন সন্ধ্যায়। সঙ্গে আছি আমি তানজিলা খান মিম এবং আমি তানজিম শাফিন। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের চতুর্থ তফসিল বা অস্থায়ী বিধানে অন্তর্ভুক্তের পক্ষে মত দিয়েছে বিএনপি। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 11তম বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূল প্রস্তাবনায় রাখার দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও আমূল পরিবর্তনের লক্ষ্যে নতুন সংবিধান চেয়ে আসছে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি। গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে জুলাই ঘোষণাপত্র জারির জন্য সরকারকে 3 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নবগঠিত এ দলটি। সম্প্রতি জুলাই ঘোষণাপত্র জারির উদ্যোগ নিয়েছে সরকার। খসড়া ঘোষণাপত্র তৈরি করে ইতোমধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। গতকাল জুলাই ঘোষণাপত্রের খসড়া মতামত সরকারের কাছে জমা দিয়েছে বিএনপি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের চতুর্থ তফসিল বা অস্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করতে চায় তার দল। আমরা গণ অভ্যুত্থান 2024 এর মর্যাদা, গুরুত্ব, মহিমা আমরা ধারণ করি। আমরা এটাকে স্বীকৃতি দিই, সারা জাতি স্বীকৃতি দেয়। এটাকে আমরা যথাযথ মর্যাদায়, যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। এটা উপযুক্ত হবে ঘোষণাপত্রের অংশ পুরাটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান 2024 জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। এদিকে এর ঘোর আপত্তি জানিয়েছে অভ্যুত্থানের পর গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। তাদের দাবি, সংবিধানের মূল প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র যুক্ত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন, যার জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং সেই নতুন সংবিধানের প্রিয়াম্বলে, প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে এবং এই জুলাই ঘোষণাপত্র গাইডিং প্রিন্সিপাল হিসেবে রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। এদিকে জুলাই মাসের মধ্যেই মৌলিক সংস্কারের দলিল জুলাই সনদ জারির উদ্যোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একের পর এক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার 11তম দিনে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণার আলোচনা হয়। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। সরকার 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে মাগুরায় পৌঁছায় এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর। মাগুরা সদরে পদযাত্রা করেন দলটির শীর্ষ নেতারা। এ সময় চলমান সংকট, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে এই কর্মসূচি বলে জানান দলটির আহ্বায়ক। বলেন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাইকে সবার কাছে পৌঁছে দিতে চায় এনসিপি। পাশাপাশি এই কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনের আগে কোন জেলায় কি সমস্যা সে সম্পর্কে ধারণা নিচ্ছেন দলটির নেতারা। মাগুরার পর নড়াইল হয়ে যশোরে কর্মসূচি পালন করবে এনসিপি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ইনক্লুসিভের নামে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দেওয়ার আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিস্তারিত থাকছে সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজের আলোচনা সভা অনুষ্ঠানে সাংবাদিক নেতারা সুষ্ঠু নির্বাচন আয়োজন ও আবারও পুরনো কাঠামো ফিরিয়ে না আনার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর প্রতি। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সংসদ নির্বাচন আয়োজনে দেরি হলে দেশ অন্ধকারের দিকে যাবে, আর সব রাজনৈতিক দলকে আরও সহনশীল হবার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। যদি পুলিশ ঠিক না হয় তাহলে সেই ভোটের কোনো মানে নাই। আমরা সংসদ নির্বাচন করতে চাই। কেন? নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয়। আপনি আপনার চাহিদা বলতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এটা না হলে ওইটাও হবে না। এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ইনক্লুসিভের নামে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার একটি আন্তর্জাতিক চক্রান্ত চলছে, যা ইতিমধ্যে দৃশ্যমান বলেও দাবি তার। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা এখনো চতুর্দিক থেকে চেয়ে বসছে। ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। পরাশক্তি আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয় সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে এদেশের মানুষকেই ইউজ করে। এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে দ্বিধার কারণ নেই। ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সংখ্যা গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, আর হি ডিজার্ভস থ্যাঙ্কস ফর দ্যাট। আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। এ সময় সীমান্ত হত্যা ও পুশিনকে হালকাভাবে না দেখে গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানান মির্জা ফখরুল। সময় বোধ এখনো চলে যায়নি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। নির্বাচনী আসনের সীমানা নির্ধারণের কাজ শেষের দিকে। এবার তার জনসংখ্যা বিবেচনা করা হচ্ছে বলে জানালেন ইসি সানাউল্লাহ। নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলের শর্ত বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নিচ্ছে ইসি। একই সাথে এবার পোস্টালে প্রবাসী ভোটিং পদ্ধতি কার্যকর হচ্ছে। অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার জানান, ভোটের সব ধরনের প্রস্তুতিতে ঐকমত্য কমিশনের সাথে ইসির তৎপরতা কাছাকাছি পর্যায়ে। বিস্তারিত জানাচ্ছেন মিয়া আমিরুল। নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্নের নির্দেশনার পরদিন ইসির এই তৎপরতা অষ্টম কমিশন সভা ঘিরে। এদিন বিশেষ গুরুত্ব পায় গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন,
প্রবাসী ভোটিং পদ্ধতি, সীমানা নির্ধারণ এবং দল নিবন্ধনের অগ্রগতি সহ বেশ কিছু বিষয়। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সিইসি সহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় জাতীয় এবং স্থানীয় উভয় ক্ষেত্রেই বাদ যাচ্ছে ইভিএম। সভা শেষে ইসি সানাউল্লাহ জানান, এবার প্রবাসীদের ভোট পদ্ধতি পোস্টাল ব্যালটেই। আমরা ধরেই নিচ্ছি যে আমাদের পোস্টালের মাধ্যমে যেতে হবে। তো পোস্টালে আমরা জিজ্ঞেস করেছি যে এই যে 12, 13 বা 14 দিন যে সময়টা পাবো, এর মধ্যে ভোট আনা সম্ভব কি সম্ভব না। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন একটা বড় অংশ আনা সম্ভব। সীমানা নির্ধারণে কমিশন সিদ্ধান্তে পৌঁছেছে উল্লেখ করে কমিশনার বলেন, জনসংখ্যা বিবেচনায় আসন প্রতি 4,18,000 থেকে 4,22,000 বিবেচনায় সীমানা নির্ধারণ হবে। ছোট জেলাগুলোর জন্য যেন একটা অ্যাভারেজ করা হয়, বড় জেলাগুলোর জন্য যেন একটা অ্যাভারেজ করা হয়। আপনার মেট্রোপলিটন এলাকায় আপ টু 25% প্লাস মাইনাস ভেরিয়েশন, জেলাগুলোতে 10% ভেরিয়েশন। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জন্য সবখানে এগুলো মিট করা যাবে না এবং সম্ভবত এই আউটলায়ারের সংখ্যাটাও খুব কম হবে। দল নিবন্ধনের প্রাথমিক কাজ সম্পূর্ণ জানিয়ে ইসি সানাউল্লাহ জানান, শর্ত অনুযায়ী যাদের সবকিছু ঠিকঠাক রয়েছে তাদের আগামী সপ্তাহ নাগাদ স্থানীয় পর্যায়ে পরবর্তী কার্যক্রম ঠিক হবে। বাকিদের 15 দিন সময় দেওয়া হবে। শাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। 17 জুনে আপনার নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য, আর 22 জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী এনসিপি। সুতরাং দুটো দল এখানে ইয়ে করেছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। এই সময় ঐকমত্য কমিশনের সাথে ইসির বৈঠকে নির্বাচনের বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এই কমিশনার। আজ পর্যন্ত 44 লক্ষ। আমিরুল, এখন ঢাকা। জুলাই আগস্টের আন্দোলন চলাকালে হত্যার নির্দেশ সহ 5টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হলো শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে। আর এই মামলায় রাজসাক্ষী হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অপরাধের দায় স্বীকার করে আদালতকে বললেন জুলাই গণহত্যার সব রহস্য উন্মোচন করবেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। তদন্ত অভিযোগপত্র দাখিলের পর এবার অভিযোগ গঠনের মধ্য দিয়ে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে। বৃহস্পতিবার অভিযোগ গঠনের আদেশ ঘোষণার শুরুতেই শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অব্যাহতির আবেদন খারিজ করে দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। এরপর কাঠগড়ায় থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি অভিযোগের দায় স্বীকার করেন। জুলাই আগস্টের আন্দোলনে জড়িত থাকার কথা জানিয়ে সব রহস্য উন্মোচন করার কথা আদালতকে জানান চৌধুরী মামুন। জানান রাজসাক্ষী হিসাবে আদালতে সাক্ষ্য দেবেন এই মামলায়। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে উস্কানি দেয়া, শিক্ষার্থীদের দমন করা ও হত্যার নির্দেশ, আবু সাইদ হত্যা, চানখারপুল ও আশুলিয়ার হত্যাকাণ্ডের মতো 5টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন হয়েছে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে। বিচার শুরুর নির্দেশ দিয়ে জানানো হয়েছে 3রা আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন হবে আর 4 আগস্ট থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য, নির্মূল করার জন্য লিথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য, এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখামাত্র গুলি করে যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের কথা তিনি 2টো টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি, সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে, দমন হয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধে এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুনকে নিরাপত্তার কারণেই কারাগারে রাখা হবে। তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। চিফ প্রসিকিউটর আরও জানান, ভারতের সাড়া না পাওয়ায় জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফেরানো যায়নি। পলাতক আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। জাহিদ হাসান, এখন ঢাকা।
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশনের ঐচ্ছিক প্রটোকলে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া বৈঠকে অতিবৃষ্টির কারণে সম্প্রতি ফেনী ও নোয়াখালীতে বন্যা ও জলাবদ্ধতার বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট উপদেষ্টারা বন্যা ও পরবর্তী গৃহীত ব্যবস্থা নিয়ে বক্তব্য দেন। আপনারা দেখছেন এখন সন্ধ্যা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দেয়া হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফল। পাশের হার ৬৮.৪৫%। গতবারের চেয়ে ১৫% কমেছে পাশের হার, আর জিপিএ ৫ কমেছে ৪৩,০০০। সবচেয়ে ভালো করেছে রাজশাহী এবং পাশের হার সবচেয়ে কম বরিশাল বোর্ডে। একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৪টি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন প্রতিবেদন। দুপুর ২টায় SMS ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আসতে শুরু করে। ঘোষণা অনুযায়ী ছিল না কোনো আনুষ্ঠানিকতা। এরপরও সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি করতে কেউ কেউ আসে স্কুলে। শিক্ষা জীবনের অন্যতম সোপান অতিক্রমের কৃতিত্বে সবার কণ্ঠে খুশির প্রকাশ। সত্যিকারের অর্থে পড়ালেখা করেছে তারাই হচ্ছে যে জিপিএ 5 বা গোল্ডেন পেয়েছে। যতটা প্রত্যাশা করেছিলাম ঠিক ততটাই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। বিদ্যালয় প্রতিষ্ঠানটি এত ভালো এক অ্যাচিভমেন্ট পেয়েছে, আমরা সকলে খুশি। আমরা যেভাবে পরীক্ষা নিতে চেয়েছি, যেভাবে গাইড করেছি, এভাবে কাজ করেছে। আর দ্বিতীয়ত এটা বলতেই হবে, আমার শিক্ষকরা এত নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছে, এটা আনবিলিভেবল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১,৪১,০৩৩ জন। পাশের হার ৭২.৭%। জিপিএ 5 পেয়েছেন ১১,৮৪৩ জন। গতবারের চেয়ে পাশের হার ১০% কমলেও বেড়েছে জিপিএ 5। ছাত্রের তুলনায় বেড়েছে ছাত্রী পাশের হারও। ৩ পার্বত্য জেলায় পাশের হার কমায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার কমেছে, দাবি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের। যা চেয়েছি তা মোটামুটি অলমোস্ট পেয়েছি। এক্সপেকটেশন যা ছিল ওভাবেই নাম্বার আসছে। যখন রেজাল্ট দেখলাম তখন খুশি, আলহামদুলিল্লাহ বললাম। কোডিং ডিকোডিং করতে গিয়ে পাহাড়ের দিকে যায়, তখনই আস্তে আস্তে এটা ডাউন করতে থাকে। এটা হচ্ছে পাহাড়ের অবকাঠামো, পাহাড়ের সুযোগ সুবিধা চট্টগ্রাম জেলা এবং মহানগরীর তুলনায় কম্পারেটিভলি অনেক। ১১টি বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো করেছে রাজশাহী বোর্ড। ফল প্রকাশের পর শিক্ষানগরীর বিভিন্ন বিদ্যালয়ে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এবছর পাশের হার ৭৭.৬৩%। যদিও গেল বছরের তুলনায় প্রায় ১৩% কম। জিপিএ 5 পেয়েছেন ২২,৩২৭ জন। কৃতিত্ব প্রথমেই যায় হচ্ছে আম্মু আব্বুর, তারপরে হচ্ছে আমার শিক্ষক মণ্ডলী। অফকোর্স এই স্কুলে সবাইটা ভালো রেজাল্ট নেবে, এটা ভালো কলেজ যাব এবং এটা সবার জন্য একটা আশীর্বাদ বয়ে আনুক, এটাই আমার জন্য প্রার্থনা। ছেলের ফলাফলে অসম্ভব খুশি, আমি আশাও করিনিও এত ভালো করতে পারবে। অনেকেই আমাকে এসে বলছে তারা গোল্ডেন জিপিএ 5 পেয়েছে এবং সর্বমোট নাম্বার ১৩০০-র মধ্যে ১২৭১ও পেয়েছে। সো দিস ইজ ভেরি এনকারেজিং। গত বছরের মতো এবারও সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ 5-এর সংখ্যা কমেছে। এবছর সিলেট শিক্ষা বোর্ড থেকে ১,০২,২১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছেন ৭০,০৯১ জন, অর্থাৎ গত বছরের তুলনায় ৪.৭৮% কম। শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার জন্য অস্থির। কোনো রকম যদি তারা চায় যে ম্যাট্রিকটা পাশ করতে পারে, সাথে সাথে সে বিদেশ যাওয়ার জন্য যত ধরনের পন্থা আছে সেগুলো অবলম্বন করার চেষ্টা করে এবং গার্জিয়ানরাও সেই ব্যাপারে উৎসাহ যোগান। একইভাবে ফলাফলে সবচেয়ে পিছিয়েছে বরিশাল বোর্ড। পাশের হার ৫৬.৩৮%। এরপরই কম পাশ করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। পাশের হার ৫৮.২২%। বোর্ডের নির্দেশনা অনুযায়ী গুণমান নিশ্চিত করে ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানান বোর্ড চেয়ারম্যান। সকল ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে
মেয়েদের ফলাফলের হার বেশি ভালো এবং ভালো, তুলনামূলকভাবে ভালো। প্রত্যয় দাস, এখন। আগেই ঘোষণা ছিল ফুলিয়ে ফাঁপিয়ে কোনো ফলাফল দেয়া হবে না, তারই চিত্র মিলল এসএসসির ফলাফলে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বলছে কোনো ধরনের ওভারমার্কিং হয়নি, যথাযথভাবে উত্তরপত্র মূল্যায়ন করায় প্রকৃত পাশের হার পাওয়া সম্ভব হয়েছে। শিক্ষাবিদরা বলছেন শ্রেণীকক্ষে মানসম্মত পাঠদানে ফিরে আসার বিকল্প নেই। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। বিগত সরকারের সময় উচ্চ পাশের হার ও জিপিএ 5-এর ছড়াছড়ি থাকলেও এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা গেছে ভিন্ন চিত্র। এবারের ফলাফলে পাশের হার প্রায় 15% কমে 68.45% নেমেছে। 11টি শিক্ষা বোর্ডে পাশ করেছে 13,03,486 জন। সবচেয়ে বেশি পাশের হার রাজশাহী শিক্ষা বোর্ডে 67.63%, সবচেয়ে কম বরিশালে 56.38%। গত বছরের তুলনায় এবার জিপিএ 5 কমেছে 43,000-এর বেশি। সবচেয়ে বেশি জিপিএ 5 ঢাকা বোর্ডে 37,068, সবচেয়ে কম বরিশালে 3,114। বিগত বছরগুলোর মতোই সব ক্যাটাগরিতে এগিয়ে ছাত্রীরা। ছাত্রের চেয়ে তাদের পাশের হার বেশি 3.79% এবং জিপিএ 5 বেশি 8,200। গত বছর শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠান 51টি থাকলেও এবার বেড়ে হয়েছে 134টি। একই সঙ্গে শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছর প্রায় 3,000 হলেও এবার তা কমে এসেছে 1,000-এর নিচে। দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা বোর্ড জানায়, মূল্যায়নে কোনো প্রভাব না থাকায় এবার প্রকৃত পাশের হার পাওয়া গেছে। সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না, এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। কোনো মেকানিজম নয়, শ্রেণীকক্ষে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের পাশের হার বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। আমরা কিন্তু সবসময় চাবো যে সকল শিক্ষার্থী পাশ করুক। তাহলে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই, পরিবার থেকে, ফ্যামিলি থেকে, স্কুলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, যে সাপোর্টটা কিরকম হইলে শিক্ষার্থী ফেল করবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম কোনো পাবলিক পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশ। কর্তৃপক্ষ বলছে জিপিএ 5 সর্বোচ্চ ফলাফল থেকে বেরিয়ে শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন করাই এখন সরকারের লক্ষ্য। আর আজ যারা মাধ্যমিকে উত্তীর্ণ হলো, শিক্ষা জীবনের বাকিটি কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করার প্রত্যাশা তাদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। বৃষ্টি অব্যাহত থাকায় ক্রমেই খারাপ হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি। নদীর পানি কমলেও সবগুলো উপজেলায় প্রবেশ করেছে বন্যার পানি, যাতে 150 গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী 1.5 লাখের বেশি মানুষ। এছাড়া 40টি আশ্রয় কেন্দ্রে উঠেছে 8,000 বানবাসী মানুষ। এদিকে নোয়াখালীতেও বৃষ্টি অব্যাহত থাকায় বাড়ছে পানি, যাতে জলাবদ্ধতার কবলে পৌর এলাকা সহ 5 উপজেলার কয়েক লাখ মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত জানাবেন শামীমা রহমান শাম্মী। 2024 সালের বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে না উঠতেই ফের ডুবছে ফেনী, যাতে সব হারিয়ে নিঃস্ব হওয়ার আতঙ্কে ফেনীবাসী। 3 দিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে পরশুরামের 12টি ও ফুলগাজী উপজেলার 8টি সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট 20টি স্থান দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। বুধবার পর্যন্ত জেলার ফুলগাজী, পরশুরাম ও সদরের একটি অংশ পানি প্রবেশ করলেও বৃহস্পতিবার সকাল থেকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এর মধ্যে পানি ঢুকে গেছে সোনাগাজী, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার বিভিন্ন গ্রামে, যেখানে কোথাও হাঁটু আবার কোথাও কোমর পানিতে বন্দী লক্ষাধিক মানুষ। এছাড়া তলিয়ে গেছে ফেনী বিলোনিয়া স্থলবন্দর সড়ক, ছাগলনাইয়ার পুরাতন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন স্থানীয় রাস্তাঘাট। পানিবন্দী অনেকেই আসতে শুরু করেছেন জেলার 139টি আশ্রয় কেন্দ্রে, যেখানে উপায় না পেয়ে পশু ও বানভাসীদের বসবাস একই সঙ্গে। এই নদীর ভাঙনে পানি প্রবাহিত হয়ে আমাদের বাড়িঘরে পানি উঠেছে। পানি উঠে গেছে, এখন তো আমাদের অবস্থা ভালো না, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, পানি কেবল বাড়তেছে। বৃষ্টির কারণে বন্যা উঠে গেছে, তাই আমার স্কুল বন্ধ হয়ে গেছে যে আমি পরীক্ষা দিতে পারিনি। পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টি না কমলে বাঁধের মেরামত সম্ভব নয়, আর ক্ষতিগ্রস্তদের জন্য 17 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলছেন জেলা প্রশাসক। ভারত থেকে পরশুরামের নিষ্কালিকাপুর যে পয়েন্টে প্রবেশ করছে, সেখানে নদীর গড়প্রস্থ 100 মিটার, কিন্তু ফুলগাজীতে নদীর গড়প্রস্থ 40 থেকে 45 মিটার। আমরা আশা করতেছি 100 মিটার বৃদ্ধি করার পর আর এই ধরনের ভাঙন হবে না। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ এবং সহায়তা
যেগুলো আমরা দুর্যোগ ব্যবস্থাপনার জন্য রাখি সেগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ত্রাণের কোনো ঘাটতি নেই। বুধবার রাত থেকে কিছুটা বিরতি দিয়ে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে নোয়াখালীতে। এতে পানিতে ভাসছে নোয়াখালী সদর, সুবর্ণচর, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম। অতিবৃষ্টিতে সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা, তলিয়ে গেছে ঘরবাড়ি আর ফসলি জমি। আকস্মিক পানি বৃদ্ধিতে অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হচ্ছেন। ভয়াবহ পরিস্থিতি যাচ্ছে, অনেকের বাড়ির ভিতরে, ঘরের ভিতরে পানি ঢুকে পড়েছে। প্রত্যেক বছর এইভাবে বৃষ্টি হলেই জলাবদ্ধতা, হাঁটুর উপরে পানি ডিসি অফিসের সামনের মতো জায়গায়ও। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাব ও সাগরের লঘুচাপের কারণে রাজশাহী বিভাগ সহ দেশের দক্ষিণাঞ্চলে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় পূর্বাভাস দেওয়া হয়েছে ভারী ও অতি ভারী বৃষ্টির। ঢাকার, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ থেকে বৃষ্টিপাতটা কমে যেতে পারে, তবে খুলনা এবং রাজশাহী বিভাগে কিছুটা বৃষ্টি থাকতে পারে তারপরও। এবং এই যে বৃষ্টিপাত কমে যাবে, তাই সেই বৃষ্টিপাতটা হয়তো আগামী 1 দিন বা 2 দিন এই বৃষ্টিপাত কম থাকতে পারে, এবং তারপর আবার 13 তারিখ থেকে আবার বৃষ্টিপাতটা কিছু আবার বাড়তে পারে। গেল বছরের বন্যায় ফেনীতে 2,500 কোটি টাকার ক্ষতি হয়, আর নোয়াখালীতে ক্ষতি হয় 1,000 কোটি টাকারও বেশি। শামীমা রহমান শাম্মী, এখন। দেশে বিদেশে বিভিন্ন সংস্থার সহায়তায় লিবিয়ায় অপহৃত হওয়া 3 ভুক্তভোগীকে দেশে ফেরত আনা হয়েছে। দেশে ফিরে অমানবিক নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগীরা। এদিকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে আলাদা 2টি মামলায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। এই চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান বলেও জানায় পুলিশ। সাজিদা রাফাতের প্রতিবেদন। ভিনদেশি মুদ্রায় উন্নত জীবনের আশায় প্রবাস জীবন বেছে নেন অনেক বাংলাদেশি। দেশের মায়া ত্যাগ করে যারা পাড়ি দেন বিদেশ বিভুঁইয়ে, তাদের অনেকেরই স্বপ্নযাত্রা থমকে যায় দালাল চক্রের ফাঁদে পড়ে। ঝিনাইদহের মতিউর রহমান, কুষ্টিয়ার তানজির শেখ আর নোয়াখালীর আলমগীর হোসেনের জীবনেও নেমে এসেছিল প্রতারক চক্রের কালো থাবা। মাফিয়া চক্রের হাতে লিবিয়ায় কর্মস্থল থেকে অপহরণ হন অজ্ঞাত স্থানে। 42 দিন আটকে রেখে তাদের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। দাবি করা হয় 22 লাখ টাকা মুক্তিপণ। পরে 4 লাখ টাকার বিনিময়ে পরিবারের আবেদনের ভিত্তিতে ব্র্যাক, IOM সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চেষ্টায় বুধবার দেশে ফিরিয়ে আনা হয় তাদের। 5 লাখ টাকা ব্যাংকে যাইতে বলো, যায় 5 লাখ টাকা দেওয়ার জন্য। তো ফ্যামিলি টাকা ম্যানেজ করতে পারে না, দিব কোত্থেকে? এর জন্য প্রতিদিন আমাদেরকে টর্চারিং করতো, খাওয়া দিত না। কখনো মুখ বাইন্দা, হাত বাইন্দা 3-4 জনে পিটতো, পায়ের তাওলায়, বাজুতে, রানে, সব জায়গায়। এদিকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ঢাকায় আলাদা 2টি মামলার অভিযানে নামে পিবিআই। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করে দালাল চক্রের 2 সদস্যকে। এই অভিযান অব্যাহত থাকবে এবং যারাই এর সাথে জড়িত থাকে। সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, অভিযানে মুক্তিপণের লেনদেনের কাগজ, ব্যাংক স্টেটমেন্ট, ভিডিও কল রেকর্ড আর নির্যাতনের ভিডিও জব্দ করা হয়। ঘটনাটার জনগুরুত্ব বিবেচনা করে মামলাটা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ওনারা চেষ্টা করেছেন। হয়তো পরবর্তীতে আমরা এই আদাবরে মামলাটা দেওয়ার ব্যাপারে এবং আমরা সহায়তা করি এবং মামলাটা প্রণোদিত হয়ে এই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এই মামলাটা আমরা পিবিআই নর্থ অধিগ্রহণ করেছি। রাজশাহী থেকে রাসেল হক নামে এক ছেলেকে আমরা বোয়ালিয়া থেকে আমরা গ্রেপ্তার করি এবং রাসেল হকের দেওয়া তথ্য মতে আমরা বেশ কিছু তথ্য পাই যে যারা তার আত্মীয় স্বজন যারা লিবিয়াতে রয়েছেন এবং এই চক্রের সাথে জড়িত। পারস্পরিক যোগসূত্রে যেসব চক্র প্রবাসীদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। শক্তিশালীভাবে এই অভিযান আরো বেগবান করব এবং এই অভিযান অব্যাহত থাকবে এবং যারাই এর সাথে জড়িত থাকে আমরা আইনের আওতায় আনব। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে 36 বাংলাদেশিকে আটকের পর থেকেই তৎপরতা বাড়িয়েছে মালয়েশিয়ার প্রশাসন। এই ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও চরম উদ্বেগ বিরাজ করছে। বিদেশিদের চরমপন্থী মনোভাব মোকাবেলায় নতুন কাঠামোগত পরিবর্তনের উদ্যোগও নিয়েছে দেশটি। শান্তি শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখতে প্রবাসীদের নিয়মিত প্রশিক্ষণের তাগিদ বিশ্লেষকদের। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার তারেক।
সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক বাংলাদেশিদের ঘটনা নিয়ে আলোচনা চলছে দুদেশেই। দেশটির পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনরা প্রবাসী বাংলাদেশিদের মাঝে চরমপন্থী বিশ্বাস ও আদর্শ ছড়াচ্ছিলেন। প্রচারের মাধ্যম হিসেবে সামাজিক মাধ্যম ও হোয়াটসঅ্যাপ টেলিগ্রামকে বেছে নেয় দলটি। পুলিশ দাবি করেছে, উগ্র মতাদর্শের এই দলের কার্যকলাপ ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়েই বিবেচনা করছে মালয়েশিয়া। বিদেশিদের মধ্যে চরমপন্থী মনোভাবের বিস্তার মোকাবেলায় একটি মডেল তৈরি করার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার ইসলামিক ডেভেলপমেন্ট বিভাগ। Sekiranya kita mampu dengan kerjasama ini untuk memulihkan fahaman mereka ini, membawa mereka kepada ajaran Islam yang berbentuk wasatiyah, jadi kita bukan saja dapat এদিকে জঙ্গি তৎপরতার সঙ্গে দেশের নাম উঠে আসায় দীর্ঘদিনের সুনাম নষ্ট হয়েছে বাংলাদেশি প্রবাসীদের। নিজেদের ভাবমূর্তি সহ ভবিষ্যৎ নিয়ে এমন উদ্বেগ দেখা দিয়েছে অনেকের মাঝে। তবে বিশ্লেষকরা বলছেন, আকস্মিক এই ঘটনা দীর্ঘদিনের বন্ধুসুলভ দ্বিপাক্ষিক সম্পর্কে ছেদ ফেলবে না। এই যে জঙ্গি, সে বাংলাদেশি হোক, মালয়েশিয়ান হোক বা অন্য যে কোনো দেশেরই হোক, সে মালয়েশিয়ার জন্য যেমন থ্রেট, বাংলাদেশের জন্য তেমনই থ্রেট। তারা দেশ ও জাতির শত্রু, তাদেরকে আমাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। এমন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা সহ মালয়েশিয়ার আইন শৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে প্রবাসীদের প্রশিক্ষণ দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি, যার উদ্যোগ নিতে হবে হাইকমিশনকে। আমাদের কমিউনিটির আশেপাশে লুকিয়ে থাকা কোনো সন্দেহভাজন লোক যদি এই সমস্ত জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে, তাদেরকে আমরা আইন শৃঙ্খলার হাতে তুলে দিতে পারি। অথবা যদিও যারা এই সংগঠনের সাথে কোনো মনোভাব পোষণ করেন, পজিটিভ মনোভাব পোষণ করেন, তারা যাতে ওখান থেকে ফিরে আসতে পারেন, তারা যাতে এই জঙ্গি সংগঠনের সাথে ইনভলভ না হতে পারেন, এজন্য আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা দরকার। তবে ধর্মের নামে জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। ইসলামী চিন্তাবিদরা জানান, এমন বিশৃঙ্খল কর্মকাণ্ডে যারা জড়িত তারা মানবতার শত্রু। পৃথিবীতে একটিমাত্র ধর্ম ইসলাম, যাকে বলা হয় দ্য কমপ্লিট কোড অফ লাইফ, দ্য ওয়ে অফ লাইফ, যার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বোমাবাজি, সন্ত্রাস, দুর্নীতি সব কিছু বাদ দিয়ে মানুষের নিরাপত্তা, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। ভালোভাবে না জেনে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের কোনো গ্রুপে যুক্ত না হওয়ার পরামর্শ সচেতন মহলের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। ভোটের সময় সরকার ও নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই বিজিবি দায়িত্ব পালন করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নতুন সৈনিকদের উদ্দেশ্যে বিজিবির মহাপরিচালক বলেন, নমনীয় নয়, প্রতিপক্ষকে প্রতিরোধ করতে হবে বলিষ্ঠভাবে। আরও জানাবেন মাঝারি মুন্না। দীর্ঘ কঠোর প্রশিক্ষণ শেষে নতুন যাত্রা, অতন্ত্র প্রহরী হয়ে লক্ষ্য নিরাপদ সীমান্ত নিশ্চিত করা। বৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ায় শুরু হয় বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। সশস্ত্র সালাম, পতাকা প্রদর্শন ও শপথ গ্রহণ সহ নানা আয়োজনে দৃষ্টিনন্দন হয়ে ওঠে বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ড। কুচকাওয়াজ আয়োজনে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরে নবীন সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিজিবি মহাপরিচালক মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা চার মূলমন্ত্রে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে অর্পিত যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে পালনের নির্দেশ দেন। বলেন, নমনীয় নয়, প্রতিপক্ষকে প্রতিরোধ করতে হবে বলিষ্ঠভাবে। আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুভাবে পালন করতে হবে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন বিজিবি মহাপরিচালক। কথা বলেন আসন্ন জাতীয় নির্বাচনে বিজিবির প্রস্তুতি নিয়ে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু, সুন্দর, ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। ভারতের পুশিন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশি থাকলে নিয়মতান্ত্রিকভাবে ফেরানো হবে, তবে মানবাধিকার লঙ্ঘন কাম্য নয়। পুশব্যাক বা পুশিন আপনারা যেটাই বলেন, এটা প্রতিনিয়ত হচ্ছে। মাঝে মাঝে দু একটা দিন হয়তো বন্ধ থাকছে, বাট চূড়ান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি। এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফ এর কাছে
করার প্রতিবাদ সবসময় দিচ্ছি। বিজিবির এই 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে 36 জন নারী সহ সর্বমোট 694 জন সৈনিক জীবন শুরু করলো। আমার চেষ্টা, আমার বিশ্বাস ছিল আমি শ্রেষ্ঠ হব এবং আমি হয়েছি। আগামী দিনগুলোতে বাংলাদেশের সীমান্তের প্রতিপক্ষ দেশ কর্তৃক যেন 1 ইঞ্চি মাটিও যেন দখল করতে না পারে, সেজন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। মাঝার ইমন, এখন সাতকানিয়া, চট্টগ্রাম। শেষ করব এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের অস্থায়ী বিধানে অন্তর্ভুক্তের মত বিএনপির, সংবিধানে ঘোষণাপত্র রাখার দাবি এনসিপির। কোনো নির্বাচনেই ইভিএম নয়, প্রবাসী ভোট পোস্টাল ব্যালটে জানালো ইসি। দুটি দল একই প্রতীক চাওয়ায় বরাদ্দ হয়নি শাপলা। জুলাই গণহত্যার দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে রাজ সাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। হত্যার নির্দেশ সহ 5 অভিযোগে 3 জনের বিচার শুরু। এসএসসিতে কমেছে পাশের হার ও জিপিএ 5। একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠান 134টি। ওভার মার্কিং হয়নি দাবি শিক্ষা বোর্ডের। এবং ফেনীতে 150 গ্রাম প্লাবিত, পানিবন্দী 1.5 লাখের বেশি মানুষ। রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই ছিল এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন আর ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/echontv।